ভোলে বাবা যাচ্ছি কোথায়, কি করতে কি করতে। এখন ঘড়িতে বাজে প্রায় 1:20। এই এত অন্ধকার রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। একটা গাড়ি এলেই তখনই লাইট পড়ে, গাড়ি চলে গেলেই অন্ধকার। একদম একদম। টানা 32 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এলাম লোকনাথ। এবার এখান থেকে আর মাত্র 2 কিলোমিটার দূরত্বেই রয়েছে বাবা তারকনাথের মন্দির। এই বছর শ্রাবণ মাসে পায়ে হেঁটে তারকেশ্বর যাত্রা করবেন ভাবছেন, কতই বা খরচা হতে পারে, এই যাত্রাপথে কি কি সুবিধা অসুবিধা হতে পারে, যাওয়ার পথে ডাকাত কালী মন্দিরের ইতিহাসই বা কি, এবারে তারকেশ্বর রোডে রাস্তার অবস্থাই বা কেমন, কোথায় সব থেকে ভালো রেস্ট নেওয়ার জায়গা পাবেন, খাবার দাবারের ব্যবস্থা কোথায় ভালো পাবেন, তারকেশ্বরে হোটেলই বা কোথায় পাবেন, আর তারকেশ্বরের মন্দিরের হিস্ট্রি বা কি, আর এখানকার জল ঢালার লাইন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আর বেশি না বকে শুরু করা যাক 2024 সালের তারকেশ্বর যাত্রা। তারকেশ্বর আসতে গেলে মনের জোর আর বাবার ডাক, এই দুটো জিনিস খুবই জরুরি। দিনটা ছিল 30শে জুন 2024 আর বাংলার 15ই আষাঢ় 1431 রবিবার। বেশিরভাগই এই যাত্রা শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাট থেকেই শুরু করেন, কিন্তু আমাদের যেহেতু ভদ্রেশ্বরে বাড়ি, তাই আমরা গঙ্গা স্নান করে আমাদের এই যাত্রা আমাদের এখান থেকেই শুরু করব। শ্রাবণ মাসে ভিড়ের কারণে এই যাত্রা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা আষাঢ় মাসেই শুরু করছি। ঠিক শ্রাবণ মাস পড়ার 15 দিন আগে আমাদের এই পবিত্র তারকেশ্বর যাত্রা শুরু করব। সবার প্রথমে এই যাত্রার নিয়ম নিরামিষ খেয়ে গঙ্গা স্নান করে ঘটে গঙ্গা জল ভরে নেওয়া। মহাদেবের ডাক না থাকলে এই যাত্রায় যাওয়া যায় না, আর এই যাত্রা কমপ্লিটও করা যায় না। তাই এই পবিত্র গঙ্গায় স্নান করে আমাদের 35 কিলোমিটারের জার্নি খালি পায়ে হেঁটে আমরা সবাই শুরু করব। ছেলেপুলেরা সবাই চলে এসছে এখানে। कौन है ये लोग? এই সেই বিক্রম, আমাদের সেই ভেলু। ये सब क्या देखना पड़ रहा है? সারা বছর ধরে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসেন বাবার দর্শনের জন্য। সকলের বিশ্বাস বাবা তারকনাথের আশীর্বাদে সকলের দুঃখ কষ্ট দূর হয়ে যায়। শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে হাজির হন লক্ষ লক্ষ মানুষ। পায়ে হেঁটে কাঁধে বাঁক নিয়ে মাইলের পর মাইল উপস্থিত হন ভক্তরা। হুগলির বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট থেকেই বেশিরভাগ মানুষ কাঁধে জল নিয়ে রওনা হন বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য। তাছাড়াও সারা বছর হাজার হাজার মানুষের আনাগোনা লেগেই থাকে এই তারকেশ্বর মন্দিরে। যে বিশেষ দিনগুলোতে তারকেশ্বর মন্দিরে ভিড় হয়ে থাকে সেইগুলি হলো শ্রাবণ মাসের প্রত্যেক দিন, শিবরাত্রির দিন, চৈত্র সংক্রান্তির দিন এবং প্রত্যেক সোমবার লাক্ষাধিক ভক্তের উপস্থিত লক্ষ্য করা যায় এই তারকেশ্বর শিব মন্দিরে। এখানে আমাদের ঘট রেডি করছে আমাদের নির্মল। এখন ঘটে কি কি দেয়া হচ্ছে? বিশেষ কিছু নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বেলপাতা শেষ। হ্যাঁ, বেলপাতা নিয়ে আয় না একটু ভেঙে। আমাদের বিরুমেন সেই টোটো ড্রাইভার। আচ্ছা, একটা প্রশ্ন আপনার মনেও কি এসেছে কখনো? বাঁক কাঁধে করে বাবার মাথায় জল ঢালার জন্য এই পবিত্র যাত্রা কেই বা শুরু করেছিলেন? এই যাত্রার নিয়মগুলিই বা কি কি? চলুন আজকে সেই গল্প শোনাই। অনেকে বলেন কাঁধে বাঁক নিয়ে প্রথম যাত্রা শুরু করেছিলেন ভগবান পরশুরাম। ভগবান পরশুরাম গঙ্গা জল এনে মহাদেবের মন্দিরে নিবেদন করেন। তখন ছিল শ্রাবণ মাস। পরশুরামের সেই যাত্রার পর থেকেই শুরু হয় কাওয়ার যাত্রা। আবার অনেকে মনে করেন ত্রেতা যুগে প্রথম শ্রাবণ কুমার তার পিতামাতার ইচ্ছা পূরণের জন্য শ্রাবণ মাসে হরিদ্বারে যান।
সেখানে তিনি তার পিতামাতাকে গঙ্গায় স্নান করিয়েছিলেন এবং ফেরার সময় তিনি গঙ্গা জল নিয়ে আসেন, যা তিনি তার পিতামাতার সঙ্গে শিবলিঙ্গে নিবেদন করেন। অনেকেরই বিশ্বাস এরপর থেকেই শুরু হয় কাওয়াড় যাত্রা। এই যাত্রার কিছু নিয়মগুলি হলো, এই যাত্রার সময় ভক্তদের নিরামিষ খাবার খেতে হয়, পথে কোথাও মাটিতে বাঁক রাখতে নেই। আচ্ছা, আমাদের সুখদেব, এর মধ্যে কি কি যাচ্ছে? এর মধ্যে ফুল আছে, বেলপাতা আছে, জৌরুম্বু আছে, সিদ্ধি আছে, গেঁজা পাতা আছে। তুমি কত বছর যাচ্ছে এটা নিয়ে? এটা না 8 বছর হচ্ছে। আপনি গাড়িতে যান না হেঁটে যান? দেখতেই পাবেন কিসে যাচ্ছি। আপনার দৌড় কত? মালিয়ানা তারকেশ্বর? হরিপাল যাবো। कौन है ये लोग? হরিপাল তো মালিয়ার পরে পড়ে, কিন্তু আপনি তো মালিয়া পর্যন্ত যান, তাহলে আপনি কি মোটর ভ্যানে যান? সুদীপ বলে একটা ছেলে আছে, তার এক্স গার্লফ্রেন্ড। আমাদের বিমল এখানে ঘট মাজছে মন দিয়ে। হ্যাঁ, সেই আমাদের সন্তু। তুমি কত বছর যাচ্ছ এটা নিয়ে? 2 বছর। সাবাস। ঘড়িতে তখন বাজে সন্ধে 6টা, আর আমাদের এই যাত্রা শুরু হলো আমাদের ভদ্রেশ্বর থেকেই। টানা 35 কিলোমিটারের জার্নি পায়ে হেঁটে। আমাদের জার্নি শুরু হলো টানা 35 কিলোমিটার। আমাদের যাত্রা শুরু এখান থেকে, খালি পায়ে হেঁটে, অতটাই সোজা নয়। এটা নিয়ে হচ্ছে টানা 3 বার আমাদের। আমার এটা নিয়ে 3 বার, আর বাকিদের 8 থেকে 10 বার এই যাত্রা কমপ্লিট হয়ে গেছে। বহুদিন কোথাও বেরোনো হয়নি, আজকে আবার সেই তারকেশ্বর যাত্রা আবার শুরু করেছি আমাদের এখান থেকেই, আমাদের ভদ্রেশ্বর থেকেই। এখন ঘড়িতে বাজে 6:30, এখনো দেখছি আলো আছে, নাহলে আগের বছর পুরো অন্ধকার হয়ে গেছিল। আমাদের এখান থেকে টানা 7 ঘন্টা হাঁটা অতটা সহজ নয়, কিন্তু তবুও বাবার আশীর্বাদে, বাবার টানে আমাদের তো যেতেই হবে। তার উপর হচ্ছে এই ওয়েদার, বৃষ্টি পড়ছে আবার। বৃষ্টি হলেই তো প্রবলেম। এই বৃষ্টির কথা বলছিলাম, এর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের যাত্রার আধ ঘন্টাও হয়নি শুরু হয়েছে, তার মধ্যেই এই মুষলধারে বৃষ্টি। যাত্রাপথে যতই বাধা আসুক, আমাদের বিশ্বাস ছিল আমরা তো বাবা তারকনাথ মন্দিরে যাবই। সন্ধ্যা তখন 7টার কাছাকাছি। বৃষ্টি শেষে আমরা আবারও বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। টানা 1 নাগাড়ে বৃষ্টি হয়ে গেল, প্রায় 20 মিনিট মতো। আবার আমরা রওনা দিচ্ছি। এটা হচ্ছে নাদার বাজার। নাদার বাজারে সবে এলাম, এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা।
এই যে হচ্ছে নাদার বাজার, সিঙ্গুর। একেই তো বৃষ্টি পড়েছে, বৃষ্টিতে কি হয়, এই যে পায়ের পাতাগুলো নরম হয়ে যায় আর তার জন্য পায়ে ফোসকা পড়ে যায়। তাই যারা পরবর্তীতে তারকেশ্বর যাত্রা করবেন, অ্যাঙ্কলেট যদি রাখতে পারেন তো খুব ভালো কথা। এই হলো সেই শর্টকাট রাস্তা। বৃষ্টি পড়ছে, বৃষ্টি 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 আবার বৃষ্টি। এই তারকেশ্বর রোডে বহু জায়গায় জলযাত্রীদের জন্য আশ্রয়ের ব্যবস্থা রয়েছে। চাইলে খানিকটা রেস্ট নিয়ে আবারও আপনাদের যাত্রা শুরু করতে পারেন। বাবা বীরেশ্বর মন্দির, এখানেও আপনারা রেস্ট নিতে পারেন। তখন ঘড়িতে বাজে প্রায় 7:30টার কাছাকাছি, আর তখন বাবা তারকনাথ মন্দিরের দূরত্ব প্রায় 27 কিলোমিটার, আর ডাকাত কালীতলার দূরত্ব 1 কিলোমিটারের কাছাকাছি। সেখানেই একটু রেস্ট নিয়ে আমাদের যাত্রা আবার শুরু করব। এই যে আমাদের সেই ফুড ব্লগার, আমরা ধরতে পেরে গেছি ওকে। আমরা সবার লাস্টে ছিলাম, আমরা একদম লাস্টে এসে এটা ধরে ফেললাম। ডাকাত কালীতলার একটুখানি কাছেই আছে। টানা 9 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এলাম ডাকাত কালীতলায়। তখন ঘড়িতে বাজে সন্ধে 8:15-র কাছাকাছি। এখানে খাবার জায়গা সব পেয়ে যাবেন, আর এখানে বাঁক রাখার জায়গা তো অনেক আছে, সব জল খাবার পেয়ে যাবেন। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমাদের যাত্রা আবার শুরু করব। তার আগে এই মন্দিরটির কিছু গল্প আপনাদের শোনাই। ভক্তদের কামনা পূর্ণ করেন সিঙ্গুরের জাগ্রত ডাকাত কালী। সারদামণির নামও এই পুজোর সাথে জড়িয়ে। একটা সময় সিঙ্গুর অঞ্চল ডাকাতির জন্য কুখ্যাত ছিল। এমনকি প্রতি অমাবস্যায় ডাকাত কালীর কাছে নরবলিও দেয়া হতো। এক সময় রাজ্যের বিভিন্ন অঞ্চলে কালী পুজো করে ডাকাতরা ডাকাতি করতে যেত। তার মধ্যে এই মন্দিরটিও গুরুত্বপূর্ণ ছিল। ডাকাতির আগে এখানে পুজো দিয়ে দেবীর কাছে প্রার্থনা করত যাতে তারা সফল হয়, তাদের যেন কোনো ক্ষতি না হয়। আর দেবী সারদামণিও এই ডাকাতদের হাতে একসময় পড়েছিলেন। সেই সময় এই অঞ্চলে গগন ডাকাতের দলবল ডাকাতি করে বেড়াত। যারা জানতেন এই অঞ্চল এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন, কিন্তু রামকৃষ্ণদেব অসুস্থ শুনে দেবী সারদাও আর অন্য কিছু ভাবতে পারেননি। তিনি এই জঙ্গলের পথই ধরেছিলেন। সেই সময় মাঝ রাস্তায় ডাকাতদের খপ্পরে পড়েন মা সারদা দেবী। তার পালকির পথ আটকে পথে দাঁড়ান গগন ডাকাত ও তার দলবল। ডাকাতদের দেখেই পালকির বাহকরা পালিয়ে যান। কথিত আছে এই সময় ডাকাতরা দেবী সারদার মধ্যে মা কালীর রূপ দর্শন করেছিলেন। তাই দেবী সারদার কাছে তাদের কৃত্যকর্মের জন্য ডাকাতরা ক্ষমা চায়। তখন রাত্রি হয়ে যাওয়ায় ডাকাতরা দেবী সারদাকে তাকে আর ফিরতে দেননি, রেখে দিয়েছিলেন তাদের ডেরাতেই। রাতে খেতে দিয়েছিলেন চাল ও কড়াই ভাজা। সেই প্রথা আজও চলে আসছে। শ্যামা পুজোর সময় সিঙ্গুরের ডাকাত কালীতলাতে চাল ও কড়াই ভাজা আর অন্যান্য উপকরণের সঙ্গে ভোগ হিসাবে দেয়া হয়। এখানে মন্দিরটি উঁচু বেদির উপর তৈরি, দক্ষিণমুখী আটচালা, পাঁচিল দিয়ে ঘেরা গোটা মন্দির চত্বর। ভক্তদের বিশ্বাস দেবী অত্যন্ত জাগ্রত। এখানে সব ছোটোখাটো টিফিন করতে ব্যস্ত আমাদের ব্যাটালিয়নগুলো। এখানে সুদীপ খাচ্ছে, এখানে অজয় শুধু খেয়েই যাচ্ছে, আর বিজয় তো খেয়েই যাচ্ছে শুধু। আমিও যাচ্ছি। এরই মাঝে ডাকাত কালীতলার গল্প শুনতে শুনতে আর হালকা খাওয়া দাওয়াও করে আমরা আবারও বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে 8:10। আমরা ডাকাত কালী বাড়ি থেকে
এবার মালিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে মালিয়ার দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার, আর বাবা তারকেশ্বরের মন্দির 26 কিলোমিটার। এরপরে স্টপেজ আমাদের মালিয়া। এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা সবাইকে বলে রাখি, ডাকাত কালীতলা থেকে রাস্তার অবস্থা খুব একটা আমার ভালো মনে হলো না পায়ে হাঁটার ক্ষেত্রে। এখানে কম করে 1 ঘন্টা একটু সাবধানে আপনারা হাঁটবেন, তারপর হাঁটার জন্য একটু ভালো রাস্তা পাবেন। সিঙ্গুরের রেলগেট আমরা ক্রস করছি, ওইদিকে স্টেশন। সারা রাত ধরেই একবার ঝমঝমিয়ে বৃষ্টি, একবার হালকা মাঝারি বৃষ্টিকে আমরা মাথায় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। মাইলের পর মাইল পথ, যতই বাধা আসুক বাবার ডাক এলে সব বাধা অতিক্রম করে আমরা ঠিক পৌঁছে যাব। 26 কিলোমিটার থেকে 22 কিলোমিটারে এখনো আমাদের যেতে হবে। এই হিসাবে 4 কিলোমিটার আমরা হাঁটলাম। এবার কামারকুণ্ডু ব্রিজে এবার উঠবো। হর হর মহাদেব। আমাদের ফুড ব্লগার এখন প্রচুর হাঁটছে, খেয়ে খেয়ে বুড়ি হয়ে গেছে, একদম নড়তে পারছে না, তবুও বাবার আশীর্বাদে এখন চলেই চলেছে। थैंक्स। আগের বারে যখন যাচ্ছিল কুঁজো হয়ে গেছিল, আর এবারে একটু স্ট্রং আছে ছেলে। আগে ওই দেখা যায় কামারকুণ্ডু স্টেশন। এখান থেকে মালিয়ার দূরত্ব 7 কিলোমিটার, এখনো আমাদের 1.5 ঘন্টা হাঁটতে হবে। পার করেগা তারক বোম, পার করেগা তারক বোম। বলে বাবা বল বোম, বল বোম, বল বোম, বলে বাবা, বলে বাবা, বল বোম, বল বোম, বলে বাবা, বল বোম, বল বোম, বলে বাবা, বলে বাবা, বল বোম, বল বোম, বলে বাবা, বলে বাবা, বল বোম, বল বোম। যাচ্ছি কোথায়, কি করতে, কি করতে? এই দেখো এই ছেলেটা খালি যখনই দেখছি খালি খেতে বসে পড়ছে, কি করছে কি জানি। बेकार है भैया, मैं तो टूट गया। এখন ঘড়িতে বাজে 9:40, আর এখান থেকে মালিয়া এখনো 3.5 কিলোমিটার মতো। যেতে যেতে মনে হয় 10:30 বেজে যাবে, দেখা যাক। এখনো তারকেশ্বর অনেক বাকি। এখন এই মুহূর্তে নানিরকুল চৌমাথা। টানা 21 কিলোমিটার পথ হেঁটে আমরা চলে আসলাম কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে, ওরফে মালিয়া। শেষমেশ আমরা চলে এলাম কাশী বিশ্বনাথ সেবা সদন। টানা 4 ঘন্টা হেঁটে আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে। এখানে তীর্থযাত্রীদের জন্য রেস্ট নেওয়ার ব্যবস্থা খুব ভালোভাবে করা আছে, আর তার সাথেই মহিলা এবং পুরুষদের টয়লেটের ব্যবস্থাও করা আছে। শেওড়াফুলি থেকে তারকেশ্বরের মাঝে এখানেই সব থেকে ভালো আপনারা রেস্ট নেওয়ার ব্যবস্থা পাবেন। আর আমরা খেয়ে নিলাম এখান থেকে সেই নিরামিষ ঘুগনি আর মুড়ি। আর তাছাড়াও এখানে পরোটা বা কোথাও ভুট্টা বা কোথাও নানা ধরনের খাবার এখানে পেয়ে যাবেন, সঙ্গে পানীয় জলের ব্যবস্থাও আছে। আগের বারের তুলনায় এবারে ভিড় প্রচুর, তাই এখনো শ্রাবণ মাস পড়েনি। কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে রয়েছে এক বিশাল শিব মূর্তি, আর তার ঠিক সামনেই রয়েছে নন্দী মহারাজ। চলুন এবার সবাই মিলে সিঁড়ি দিয়ে উঠে মহাদেবের দর্শন করে আসি। চাইলে আপনারা এখানে জলও নিবেদন করতে পারেন।
তো হলেন কাল হর, দুঃখ হর, দরিদ্র হর, রোগ হর। হর হর মহাদেব। প্রণাম নিও প্রভু। বহু বহু কষ্টের পরে আমাদের এজে স্টার এসছে। জ্যাক এজে গাড়িতে করা পাপি যারা ব্যাস ব্যাস হয়ে গেল ভাইরাল। এখনো আমাদের 14 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে তারকেশ্বর মন্দির যেতে গেলে, আর 12 কিলোমিটার হচ্ছে আমাদের লোকনাথ। আমাদের এখন সেখানেই গন্তব্য। 12 কিলোমিটার, তারপরে আবার 14 কিলোমিটার কাছাকাছি আমাদের হাঁটতে হবে। এখন বাজে তোমার 1টা। এখন বাজে ঘড়িতে মোটামুটি 1টা 10-15 হবে। এবার এখান থেকে আমরা যাত্রা শুরু করছি। আশা করছি আমরা 3টের মধ্যে আমরা পৌঁছে যাব। দেখা যাক কি হয়। হ্যাঁ, মালিয়াতে আমরা অনেকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি। ওই যে পাটা জাউড়ে গেছে, পাটা রানিং করতে হবে, পাটাও বসে গেছে যাবো। হ্যাঁ, এবার আস্তে আস্তে আমরা যাচ্ছি, এগিয়ে যাচ্ছি ছোট্ট পায়ে পৌঁছে যাবো। এই যে পায়ে অ্যাঙ্কলেট পরে নিয়েছি, পায়ের অবস্থা খুবই খারাপ। এখন দেখা যাক, মহাদেবের আশীর্বাদে আমরা ঠিক পৌঁছে যাব। এখন ঘড়িতে বাজে প্রায় 1:20। এই এত অন্ধকার রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। একটা গাড়ি এলেই তখনই লাইট পড়ে, হ্যাঁ, চলে গেলেই অন্ধকার। একদম রাস্তার দাগ দেখে দেখে আমরা যাচ্ছি। তোকে ঠিক মতো দেখতে পাচ্ছি না ভালোভাবে। এখন রাস্তায় যাচ্ছি, আসছি, চলো। হ্যাঁ, হর হর মহাদেব, হর হর মহাদেব। সেই অন্ধকার রাস্তা বয়ে আমরা মহাদেবের নাম করতে করতে এগিয়ে যাচ্ছি। ওই দেখা যায় তারকেশ্বরের গেট। এরপরেই আমরা তারকেশ্বরে প্রবেশ করব। না রে, ওয়েলকাম টু তারকেশ্বর। এরপরেই আমরা তারকেশ্বরে প্রবেশ করছি। এখন সময় হচ্ছে 3:11। এখান থেকে তারকেশ্বরের দূরত্ব আর মাত্র 6 কিলোমিটার। এখন ঘড়িতে বাজে 3:30-এর কাছাকাছি। দেখি আমরা কতক্ষণে পৌঁছাই। তার আগে আমরা যাব লোকনাথ। তুমি 6টার সময় বেরিয়েছো, এখন বাজে হচ্ছে কত? 4টের কাছাকাছি। তোমার অবস্থা কেমন? অবস্থা শোচনীয়। আর বিজয়, তোমার অবস্থা কেমন? আই এম গুড। একদম বিজয় পুরো সলিড আছে। আমাদের লম্বু বড় বড় ঠ্যাং নিয়ে যাচ্ছে। ওর 1 পা হাঁটা মানে আমাদের 2 পা হাঁটা। এখন আমরা আছি লোকনাথের একদম কাছে। এই ব্রিজটা পড়া মানেই লোকনাথ। লোকনাথে পারলে আপনারা একটু স্টে করে যেতেও পারেন, যেমন আমরা করছি। আর পারলে একবারে তারকেশ্বর চলে যেতে পারেন। মালিয়া থেকে প্রচুর গাড়ি রয়েছে, সেখান থেকেও আপনারা ভাড়া নিয়ে চলে আসতে পারেন। ভাড়া কত আছে? 40-50 হবে। ভাড়া 50 টাকার কাছাকাছি পড়বে। আরামসে চলে আসতে পারবেন। মোটর ভ্যান ট্যান রয়েছে, হেঁটে যদি নাও আসতে পারেন কোনো অসুবিধা নেই। মোটর ভ্যানে টানা 32 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এলাম লোকনাথ। এবার এখান থেকে আর মাত্র 2 কিলোমিটার দূরত্বেই রয়েছে বাবা তারকনাথের মন্দির। আর মাত্র 2 কিলোমিটার। আর ঘড়িতে সময় হচ্ছে সকাল 4টে। আমরা এই লোকনাথে একটা দোকানে এখন আছি। দোকানে হেলান দিয়ে এখন রেস্ট করছি। এখানে 1-1.5 ঘন্টা থাকবো,
এবার এখান থেকে সোজা বাবা তারকনাথ মন্দির। ঘড়িতে বাজে সকাল 5টা। আমরা 4টের সময় লোকনাথে এসেছিলাম, 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। এবার পা তো পুরো একদম পুরো বসে গেছে। বাবার টান আর মনের জোর খুব জরুরি, নাহলে এতটা রাস্তা আসা যায় না। কালকে বেরিয়েছিলাম 6টার সময় সন্ধে, আর আজকে বাজে সকাল 5টা। আর একটুখানি হলেই আমরা বাবা তারকেশ্বর ধামে পৌঁছে যাব। সকালে সুন্দর দৃশ্য, দারুণ লাগছে। সবাই প্রায় হোটেলে চলে গেছে, আর আমি একাই যাচ্ছি একদম আস্তে আস্তে। সত্যি বলতে এতটা হাঁটার পর পায়ের জোর তখন ছিল না বললেই চলে। পায়ের অবস্থা বলার তো কিছু নেই, পায়ের অবস্থা একদমই খারাপ। অ্যাঙ্কলেটটা এনেছিলাম, কি ভাগ্যি পড়ে আছি। মালিয়াতে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, তখন 1টা বোধহয় বাজে। তখন সবাই মনে জোর দিল, আবার সবার সাথে একসাথে আসলাম। না হলে ওখান থেকে তো গাড়ি করেই আসতে হতো, কিছু করার থাকতো না। পায়ের অবস্থা তো খুবই খারাপ। সারা রাত ধরে টিপ 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 করে বৃষ্টি হয়েছে, সেই জন্য আরো পায়ের অবস্থা আরো খারাপ। তারকেশ্বর ধাম এই তো চলেই এসছি। তারকেশ্বর আসতে গেলে মনের জোর আর বাবার ডাক, এই দুটো জিনিস খুবই জরুরি। এই যে বাবার ধামে আমরা এবার প্রবেশ করব। এখানে অনেক থানা, স্টেশন, লোকনাথ মন্দির, বাস স্ট্যান্ড সব চিহ্নিত করা আছে, আপনাদের অসুবিধা হবে না যদি প্রথমবারও আসেন। তারকেশ্বর মেন গেট থেকে তারকেশ্বর মন্দিরের দূরত্ব 700 থেকে 800 মিটার মতন। হেঁটে আর মাত্র 10 মিনিট। এই হোটেলেই আমরা উঠেছি। হোটেলের নাম অক্ষয় নিবাস। আমি পরে এই হোটেল সমেত বাকি হোটেলেরও অপশন দিয়ে দেবো আপনাদের ভিডিওর শেষে। আমাদের সব ব্যাটালিয়ন গুলো এখানে আগে থেকে এসে উপস্থিত, সবাই শুয়ে পড়েছে। মন্দিরে পুজো দিতে যাব এক্ষুনি, একটু পরেই, এখনো তো ইয়ে খোলেনি। আর সেই যে আমাদের ফুড ব্লগার ভুড়ি নিয়ে শুয়ে আছে। আমাদের পায়ের অবস্থা তো খুবই খারাপ, সব লাল হয়ে গেছে। তারকেশ্বরে প্রায় সব হোটেল থেকেই ডালা নেওয়ার ব্যবস্থা আছে। 50 কিংবা 100, যে যেমন পারবেন। যে যেই হোটেলেই উঠুন না কেন, আগে জেনে নেবেন ডালা কিংবা পুজো দেওয়ার ব্যবস্থা সেখান থেকে করা হয় কিনা। এবার আমাদের দুধ পুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢালার পালা। এটার জন্যই তো এত কিছু। আর ওই দেখা যায় বাবার মন্দির, আর তার সঙ্গেই প্রচুর লাইন পড়ে গেছে জল ঢালার। সত্যি বলতে আষাঢ় মাসে অনেকবারই এসেছি জল ঢালতে, কিন্তু এত ভিড় কোনোবারই পাইনি। তাহলে ভাবুন কদিন বাদেই শ্রাবণ মাস পড়ে যাবে, তখন কেমন ভিড় হবে। এবার আমাদের দুধ পুকুরে স্নান করার পালা। ভক্তদের বিশ্বাস এই পুকুরে স্নান করলে সব মনস্কামনা পূর্ণ হয়। বাবার মাথায় যে জল ঢালা হয় সেই জলই এই দুধ পুকুরে এসে পড়ে। আর বলা হয় সমস্ত রোগ ব্যাধি, ব্যথা, যন্ত্রণা সব সেরে যায় এই দুধ পুকুরে স্নান করলে। এসব আমাদের ছেলেপুলেগুলো সব ফটো তুলছে। হর হর মহাদেব, বল বল, বম বম, ভোলে বাবা, ভোলে বাবা, বম বম, ভোলে বাবা, ভোলে বাবা, ভোলে বাবা, বম বম, বম বম,
बम 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 बोले बाबा। আর এই বছর শ্রাবণ মাস পড়ার আগে ঠিক এতটাই ভিড় ছিল লাইনের। প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা বাবার মাথায় জল ঢালার সুযোগ পেয়েছিলাম। আর এর থেকে বেশি দেখাতে পারলাম না আপনাদের। এরপর মোবাইল বা ক্যামেরা কিছুই অ্যালাউ নেই। এখানে লাইনের কথা যদি বলি, লাইনের কোনো সিস্টেম নেই বললেই চলে। মহিলা এবং পুরুষ সব একই লাইনের মধ্যেই দাঁড়িয়ে। এই যে এত বড় লাইন দেখছেন, ঢোকার মুখে এই লাইনটা একদম ছোট হয়ে যায়। আর তার উপর ভিড়ে ঠেসাঠেসি, কোনো সিস্টেম নেই। সব থেকে বড় কথা, মহিলা এবং পুরুষ একই লাইনের বলে বলতেও লজ্জা লাগে, তীর্থস্থানেও অনেকে এই একই লাইন হওয়ার সুযোগ নেয়। মন্দির কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এই জিনিসটা যদি আপনারা একটু খেয়াল রাখেন তাহলে অনেক মানুষ উপকৃত হবে। এছাড়াও বলতে পারি, এই তারকেশ্বর মন্দিরে সবাই আসুন, বাবার দর্শন করে যান, বাবার মাথায় জল ঢেলে যান। বাবার ডাক এলে আপনাকে কেউ আটকাতে পারবে না বাবার কাছে আসতে। এবার তারকেশ্বর মন্দিরের ইতিহাস সম্পর্কে যদি বলি, লোকমুখে শোনা যায় বহুকাল আগে বিষ্ণুদাসের ভাই দেখেছিলেন স্থানীয় একটি জঙ্গলে একটি কালো পাথরের উপর গরুরা নিয়মিত দুধদান করে আসে। সেই অদ্ভুত দৃশ্য দেখার পর তিনি তার দাদা বিষ্ণুদাসকে জানান। এরপরে স্বপ্নাদেশ পান বিষ্ণুদাস এবং তারপর থেকেই এই পাথরটিকে শিব জ্ঞানে পুজো করা শুরু করেন তিনি। গড়ে ওঠে শিব মন্দির। শিবের তারকেশ্বর রূপ অনুসারে এই মন্দিরের নাম করা হয়। বেশ অনেকবার এই মন্দিরকে মেরামত আর পুনর্নির্মাণ করা হয়েছে। 1729 সালে মন্দিরটিকে মল্ল রাজারা নতুন করে সংস্কার করেন। বাবা তারকনাথের এই মন্দিরটি একটি 8 চালা মন্দির। বর্তমানে মন্দিরটিকে যেভাবে আমরা দেখছি তা মল্ল রাজাদেরই তৈরি। এবার আমাদের এই তারকেশ্বর ধাম থেকে বিদায় নেওয়ার পালা। বিদায় নেওয়ার আগে মহাদেবকে প্রণাম জানিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে তো ইচ্ছা করছিল না, তবুও যেতে তো হবেই। এই যাত্রায় আমাদের যা খরচ হয়েছিল, নতুন জার্সি প্যান্ট মিলিয়ে 300 টাকা, ঘট আর শিকে 50 টাকা, হোটেল আর পুজোর ডালা 100 টাকা, খাওয়া দাওয়া 100 টাকা, টোটাল দাঁড়ালো 550 টাকা। আমি তারকেশ্বরের কটা হোটেলের নাম্বার দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর আমাদের বিজয় একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দিয়ে রাখছে। তারকেশ্বর যাওয়ার পথে সবারই কোনো না কোনো সময় এটা কাজে লাগবেই, আমি গ্যারেন্টি দিয়ে দিলাম আপনাদের। তারকেশ্বরে যেতে হলে আপনারা সবাই একটা করে নারকেল তেলের ডিপে নিয়ে যাবে, এটা বিপদ আপদে কাজে লাগবে আপনাদের। समझ गया। এই ভিডিওর যেখানে শুরু করেছিলাম সেখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গন্তব্যে।